ধর্ষণ খুন তদন্তে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই নিয়েছিল হেফাজতে। 5 দিনের হেফাজত শেষ। আজকে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, অপসারিত ওসি এবং সন্দীপ ঘোষকে আদালতে পেশ করা হচ্ছে। এই ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্স থেকে অর্থাৎ সিবিআই এর যে দপ্তর, সেই সিবিআই এর দপ্তর থেকে বের করা হয়েছে অভিজিতের পলিগ্রাফ ও নার্কো টেস্টের অনুমতি মামলা। এটা শিয়ালদা বলবো। প্রথমেই জিজ্ঞেস করে সিজিও থেকে বের করার সময় বা আদালতে ঢোকানোর সময় কোন রকম গন্ডগোলের আশঙ্কা করছে পুলিশ? দেখো, আজকেও আদালতের বাইরে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কিছু সময়ের মধ্যেই আজকে আদালতে নিয়ে আসা হবে। ইতিমধ্যে সিজিও থেকে বার করা হয়েছে এবং অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ দুজনকে আদালতে পেশ করা হবে। এদের 5 দিনের সিবিআই হেফাজত যেমন শেষ হচ্ছে, একই সঙ্গে গত শুনানির দিনই সিবিআই তরফে অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট এবং সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করার জন্য তারা সম্মতি প্রদানের জন্য যে আবেদন, সে আবেদন সিবিআই করেছিল, সেই সম্মতির শুনানিও আজকে হবে এবং তারপরেই স্পষ্ট হবে যে তারা বিচারকের কাছে তারা সম্মতি দিলেন কিনা, এবং সম্মতি দিয়ে থাকে তাহলে ওপেন কোর্টে সেটা নিয়ে আবার শুনানি হবে। অন্যদিকে 5 দিনের হেফাজত শেষে আজকে আদালতে পেশ করা হচ্ছে এবং এখন দেখার সিবিআই এর তরফে নতুন করে আবারও তাদেরকে হেফাজতে কি আবেদন করা হচ্ছে নাকি জুডিশিয়াল কাস্টাডির জন্য আবেদন করছে, সেই বিষয়টি দেখার রয়েছে। এছাড়া 14 তারিখে বেশ কিছু মানে আদালতের বাইরে কি কোনো ভিড় আছে? আদালতের বাইরে পুলিশ যেমন মোতায়েন রয়েছে এবং উৎসাহী কিছু মানুষের কিন্তু আজকে ভিড় রয়েছে। কারণ আমরা গত শুনানির সময় এই মুহূর্তে সরাসরি ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। ইতিমধ্যেই অভিজিৎ মণ্ডল এবং আদালতে ঢুকে পড়লো গাড়ি। আদালতে ঢুকে পড়লো গাড়ি। এখনো পর্যন্ত উত্তেজনার সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এক্সক্লুসিভ ছবি একেবারে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে আদালতে নিয়ে গিয়ে পৌঁছলো সিবিআই, সেই ছবিটিও আমরা দেখাচ্ছিলাম। এবং শিয়ালদা আদালতে এবার বিরাট নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, সরাসরি ছবি দেখাচ্ছি। তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা কোর্টে। অমিত, এই মুহূর্তে যে কোর্ট লকআপ রয়েছে, সেই কোর্ট লকআপের সামনে গাড়ি থেকে নামানো হচ্ছে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে। তারপরে উপরে নিয়ে আসা কোর্ট লকআপে আনা হবে এবং সময় পরেই এসিজেএম এর কক্ষে কিন্তু শুনানি পর্ব শুরু হবে। আজকে কোনো উত্তেজনা এখনো পর্যন্ত নেই। আমরা দেখব পরবর্তী পরিস্থিতি। আর কয়েকদিন ধরে সুশান্ত রায়ের নাম উঠে আসছিল। সন্দীপ ঘনিষ্ঠ উত্তরবঙ্গ লবির বলে পরিচিত চিকিৎসক সুশান্ত রায় এবং এই সুশান্ত রায় নাকি থ্রেট কালচারের মাথা ছিলেন। সেই সুশান্ত রায় এক্সক্লুসিভ ছবি সিবিআই দপ্তরে আজকে হাজিরা দিলেন। কথা বলবো সরাসরি অর্পিতার কাছে চলে যাব। অর্পিতা, সুশান্ত রায়কে কি জিজ্ঞাসা করার আছে সিবিআই এর? দেখো, আরজি করে খুন এবং ধর্ষণের মামলাতে এই প্রথমবার আইএম এর সাসপেন্ডেড এই চিকিৎসক অর্থাৎ সুশান্ত রায়কে তলব করলো সিবিআই। সেই অনুসারে তিনি এসে সিজিও দপ্তর এসে তিনি হাজির হয়েছে সিবিআই যে দপ্তর। মূলত তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে গত 9ই আগস্ট যখন নির্যাতিতার দেহ উদ্ধারের দিন, সেই দিন কিন্তু এই আইএম এর যিনি কিনা এই সম্পাদক অর্থাৎ সুশান্ত রায়, তিনি মেডিকেল কাউন্সিল টিমের সঙ্গে তিনি এসেছিলেন ঘটনাস্থলে। অর্থাৎ আরজি করে যেখানে তরুণীর দেহ উদ্ধার হয় সেখানে তিনি সন্ধ্যেবেলা তিনি এসেছিলেন, এমনই চাঞ্চল্যকর অভিযোগ সিবিআই এর হাতে। এবং সেখানে অভিযোগ যে তিনি তথ্য প্রমাণ তিনি লোপাট করেছে এই ঘটনাস্থল থেকে। কারণ সন্দীপ ঘনিষ্ঠ এই সুশান্ত রায়ের প্রশ্রয়তেই সন্দীপ ঘোষ তিনি কিন্তু তার এত বারবারন্ত আরজি করে তেমনটাই অভিযোগ উঠেছিল। শুধুমাত্র তাই নয়, তিনি উত্তরবঙ্গের যে লবি তার একেবারে মূল কাণ্ডারি বা মূল মাথা হলো এই সুশান্ত রায়। ফলে সুশান্ত রায়কে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয়। সিবিআই সূত্র থেকে খবর যে ইতিমধ্যেই তার বয়ান রেকর্ড করা হচ্ছে এবং তার কাছ থেকে মূলত যেটা জানার চেষ্টা করা হচ্ছে যে তিনি উত্তরবঙ্গ থেকে কেন তিনি এসেছিলেন আরজি করে এই নির্যাতিতার দেহ উদ্ধারের দিন, মেডিকেল কাউন্সিল টিমের সঙ্গে তার সেখানে কি দরকার ছিল আসার খুব, এবং সেখান থেকে যে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে সেই বিষয়েও কিন্তু তাকে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রায় এর আগে আমাদেরকে বলেছিলেন যে তিনি কেন এসেছিলেন আরজি করে, তার ব্যাখ্যা দিয়েছিলেন, তার সাফাই দিয়েছিলেন। দেখুন, 9 তারিখে মিটিং আমাদের সাধারণত দুপুরবেলা 12টা থেকে 3টে পর্যন্ত মিটিং চলে। 9 তারিখে ওরকম মিটিং চলছিল। মিটিং এর মধ্যেই খবর আছে পরের দিকে যে আরজি করে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। তো সেই সময়তেই মিটিং এর সিদ্ধান্ত হয় তাহলে মেডিকেল কাউন্সিল থেকে একটা টিম আরজি করে যাবে। মেডিকেল কাউন্সিল থেকে যাবে এই কারণেই যিনি মারা গেছেন বা
সমস্ত চিকিৎসকরাই কিন্তু মেডিকেল কাউন্সিলে আওতাধীন, তাদের রেজিস্ট্রেশনটা মেডিকেল কাউন্সিল থেকেই হয়। আমাদের একটা নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যায়। তো তখনই আমরা একটা ডিসিশনে যাব এবং অ্যারাউন্ড 4:15 নাগাদ আমরা আরজিকর মেডিকেল কলেজে যাই। এবার দেখা যাক সিবিআই এর কাছে থেকে তিনি কি বয়ান দেন। আর আজকে নিয়ে 4 বার পর পর আজকে হাজিরা দিলেন ময়না তদন্তকারী অফিসার অপূর্ব বিশ্বাস। এই অপূর্ব বিশ্বাস বিস্ফোরক একেবারে বক্তব্য রেখেছিলেন, বিস্ফোরক অভিযোগ করেছিলেন আরজি করে ময়না তদন্ত নিয়ে। কি বলেছিলেন দেখুন। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন। হ্যাঁ, ওনার বাড়ির কাকে বলেছিলেন? আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে। পোস্টমর্টম যখন হয়েছে, যখন হচ্ছিল, মানে পোস্টমর্টমে যখন বডি নিয়ে যাচ্ছিল বা ফাইনাল হয়েছিল, এটা তো আমাদের টেলিফোনে শোনা, কারণ আমরা তখন রাস্তায় ছিলাম, অন দা ওয়ে ছিলাম। আমি তখন যাচ্ছিলাম আইএলএ সাহেবের সাথে, তখন শুনতে শুনতে যেতে যেতে ফোনে শুনলাম যেরকম পোস্টমর্টমের জন্য ফাইনাল হয়ে গেছে এবং তার পেপার তো রেডি, এবং স্টুডেন্টরা দাবি করেছে 8 দফা দাবি, সেই মেনে বাড়ির লোক, পুলিশ প্রশাসন, হসপিটাল কর্তৃপক্ষ সবাই মিলে রাজি হয়েছে পোস্টমর্টম করা। এবং পোস্টমর্টমে বাড়ির পক্ষ থেকে ছিল হচ্ছে আমি যতটুকু শুনেছি মানস দেব বলে একজন ছিল, আর তখন হসপিটালে সঞ্জীব মুখার্জি ছিলেন আর তার মা বাবা ছিলেন। সঞ্জীব মুখার্জি পাশের বাড়ি এবং কাকু বলে ডাকে, কাকু হিসাবে, এবং এক্স কাউন্সিলর তিনি ওই ওয়ার্ডে। উনি কি বলেছিলেন যে মানে আপনাকে ফোনটা উনি ওনার তরফ থেকে কোন ফোনটা? সঞ্জীব মুখার্জি তরফ থেকে পোস্টমর্টম কি হয়ে গেছে? না, হয়ে যায় বলেনি, ওই বলেছে 8 দফা দাবি মেনে পোস্টমর্টম, স্টুডেন্টদের 8 দফা দাবি মেনে পোস্টমর্টম ফাইনাল হয়েছে এবং সেটা পোস্টমর্টম বডি যায়। উনি কি মানে এর আগে সিপিএম এর কোনো নেতা বা কাউন্সিলর ছিলেন? হ্যাঁ, উনি 2008 থেকে 13 সিপিএম এর কাউন্সিলর ছিলেন। সঞ্জীব মানে এর আগেও হয়েছিল যে বডি আমি ডাইরেক্ট হাসপাতাল থেকে নিয়ে এসে পুড়িয়ে দিয়েছি, ওর বাড়িতে আসেনি, বাবা মা জানে না। আমি ওর বাবা মার সাথেই ছিলাম, বাবা মার গাড়িতেই এসেছি, শ্মশানে বাবা মার গাড়িতেই গেছি। মেয়েকে কাকু বলে ডাকছিল, এটা একদম ঠিক কথা। আর আমি বাবা মার সাথে প্রথম থেকে শেষ অব্দি ছিলাম, এটাও ঠিক কথা। আমি যে উনাকে বলবো উনি যে সেই ব্যক্তি, উনি যে ময়না তদন্ত করবেন বা করবেন না সেটা আমি জানি না। আমি কি করে ওনাকে চিনবো? তার থেকে বড় কথা, আমি কি পলিসি মেকার নাকি যে আজকে রাতে করতে হবে? উনাকে ধমকি দিলে কি বলে ময়না তদন্তটা আজকেই হয়ে যাবে, তার জন্য সেই স্পেশাল পুলিশ পারমিশন সেটাও হয়ে যাবে। আমি তীব্র প্রতিবাদ করছি, উনি কোথাও ভুল করছেন। এবার একটু আইনে পরামর্শ নিতে হবে এবং আমাকে স্বইচ্ছাতেই আমি তদন্তকারী সংস্থা বা বিভিন্ন যারা আছেন তাদের সাথে আমি যোগাযোগ করে দিনের বিষয়টাকে বলবো। তীব্রভাবে প্রতিবাদ করছি, সম্পূর্ণ মিথ্যা, এরকম কোনো ঘটনার সাথে আমি যুক্ত নই। অন্য কেউ থাকতে পারে বা হতে পারে, উনি যখন বলছেন, কিন্তু আমি সেই ব্যক্তি নই। অপূর্ব বিশ্বাস যার নামে অভিযোগ করছেন তিনি সেই ব্যক্তি নন, তিনি অস্বীকার করলেন। আমি সংক্ষেপে একদম অর্পিতা তোমার কাছে যাব যে অপূর্ব বিশ্বাস কেন এত গুরুত্বপূর্ণ সিবিআই এর কাছে? পরপর 4 দিন কেন তলব? দেখো, ময়নাতদন্তকারী এই চিকিৎসক অপূর্ব বিশ্বাস তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ 3 জন যারা কিনা ময়নাতদন্ত করেছিলেন তাদের মধ্যে অপূর্ব বিশ্বাস হলেন অন্যতম, এবং তিনি বিস্ফোরক অভিযোগ করেছিলেন যে এই সন্ধ্যেবেলায় কেন তড়িঘড়ি করে ময়নাতদন্ত। সেক্ষেত্রে সিবিআইয়ের সামনে তিনি যা বয়ান তিনি দিয়েছিলেন এবং আমাদের সংবাদ মাধ্যমের সামনে তিনি যা বয়ান দিয়েছিলেন যে কোনো এক প্রাক্তন এক কাউন্সিলর তিনি বলেছিলেন যে ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বইয়ে দেবেন। অর্থাৎ কে এই কাউন্সিলর এবং কেন তার বিরুদ্ধে এই অভিযোগ, এবং একজন চিকিৎসক হিসাবে কি করে তিনি সেটা করলেন, এই বিষয়ে কিন্তু দফায় দফায় আজকে 4 দিন তাকে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হচ্ছে। এবার বন্যা পরিস্থিতি দেখাবো। খানাকুল,